আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আইসিটি আমাদের প্রাইম কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাইম কম্পিউটার ট্রেনিং সেন্টারের 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস আমাদের নিয়মিত ক্লাস চলার কথা শুক্রবারে, কিন্তু আমার ব্যক্তিগত সমস্যার কারণে, আমাদের প্রতিষ্ঠানের সমস্যা না, আমার ব্যক্তিগত সমস্যার কারণে আসলে আমি ক্লাসটি নিতে পারিনি। এই জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আমাদের সামনের ক্লাসগুলো নিয়মিত অনুষ্ঠিত হবে, যদি আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখেন। তো আমাদের বিগত ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছি সে ব্যাপারটা হলো আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের আমরা একটা প্রাথমিক ধারণা নিয়েছিলাম। তো আজকে আমরা সেই বিষয়েরই আবার আলোচনা, প্রথম অধ্যায়ের নির্দিষ্ট যেসব বিষয় সম্পর্কে আমাদের আলোচনা করা খুবই জরুরি সেই বিষয়সমূহ আলোচনা করব। তো আপনারা ক্লাসে নিয়মিত উপস্থিত হচ্ছেন কিনা এটা আমাদের জন্য খুব টেনশনের বিষয় হয়ে গেছে। আমরা আসলে আপনাদেরকে ক্লাসে পাচ্ছি না। আমাদের প্রতিষ্ঠানের পরিচালক সাহেব গত 2 দিন আগে নোটিশ করেছে আপনারা সবাই অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন, না হলে আপনাদেরকে আমাদের কারিগরি বোর্ডে কিছু মার্ক আছে, সেশনাল মার্ক, অর্থাৎ যারা ক্লাসে নিয়মিত উপস্থিত থাকে। তো আমাদের এখন ফিজিক্যালি যেহেতু ক্লাসে উপস্থিত হওয়ার সম্ভব নয়, তো অবশ্যই আমাদের এই অনলাইন ক্লাসে আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। তো আপনাদের এই অনলাইন ক্লাসে উপস্থিতি আমরা নিশ্চিত করার জন্য আমরা ক্লাসের মাঝখানে কোনো একটা প্রশ্ন সম্পর্কে বলবো, ওই প্রশ্নের উত্তরটা আপনারা তাৎক্ষণিকভাবে লিখবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ক্লাসে উপস্থিত আছেন। আমার কথাটা অবশ্যই আপনারা বুঝছেন। নির্দিষ্ট একটা 20 মিনিট ও 25 মিনিট পরে আমরা একটা নির্দিষ্ট টপিকস বলবো, ওই টপিক্সটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা বুঝবো যে ওই স্টুডেন্টরা আমাদের ক্লাসে এখন উপস্থিত আছেন। তাহলে আমরা আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে চাই। আশা করি কেউ মনে কষ্ট নেবেন না, আমাদের উপস্থিতি নিশ্চিত করা খুবই জরুরি, যেহেতু আমাদের মার্কিংয়ের একটা ব্যাপার রয়েছে এখানে উপস্থিতির উপরে, এবং আপনাদের নিয়মিত ক্লাসে উপস্থিতির উপরে নিয়মিত কাজসমূহ সম্পাদনের মাধ্যমে, যদিও কাজ আমরা এখন অনলাইনে সামনে নেওয়ার চিন্তাভাবনা করছি খুব শীঘ্রই। তো আমাদের আজকে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো ডাটা আইটেম সম্পর্কে আলোচনা করব। ডাটা 3 ধরনের বেসিস রয়েছে। 1 নম্বর হলো ডাটা আইটেম। আপনাদের বইয়ে প্রথম অধ্যায় আপনারা যদি খুলেন তাহলে আপনারা দেখতে পাবেন ডাটা আইটেম। তো ডাটা আইটেমের যে কোনো একক মানকে আমরা বলি ডাটা আইটেম। যে কোনো একক মানকে আমরা বলি একক মানকে ডাটা আইটেম বলা হয়। সংক্ষেপে আপনারা একদম এভাবেই শিখবেন, যে কোনো একক মানকে ডাটা আইটেম বলা হয়। তো ডাটা আইটেম কী ধরনের ডাটাকে আমরা ডাটা আইটেম বলি? যেমন আমরা বললাম রোল নাম্বার। তাহলে এটা সহজেই আমরা এই নামটা শোনা মাত্রই আমরা বুঝলাম যে আমাদের একটা এখানে রোল নাম্বার হবে, নাম্বার শ্রেণীর ডাটা হবে, একটি মানকে সে প্রকাশ করে, যে কোনো একক মানকে সে কি করছে? প্রকাশ করে। তারপরে আমরা যদি বলি আইডি নাম্বার, তাহলে আপনারা বুঝবেন রোল নাম্বারের মতো আইডি নাম্বার আমাদের প্রত্যেকের একটা ইউনিক আইডি নাম্বার রয়েছে, এবং এই মানটা কখনো আমরা কি করতে পারি না, পরিবর্তনও করি না। আবার এই মানটা আমরা পরিবর্তন করতে পারি, কিন্তু এই মানটা দ্বারা, এই ডাটাটা দ্বারা আমরা বুঝি যে এখানে একটা অমুক ডাটা রয়েছে। অথবা আমরা যদি বলি এমপ্লয়ি, তাহলে আমরা এমপ্লয়ি যদি আমরা বলি, তাহলে আমাদের যে জিনিসটি হবে সেটা হলো আমরা এই ডাটার দ্বারা সহজে আমরা বুঝলাম যে এটা আর কোনো মান প্রকাশ করবে না, এটা আমাদের প্রতিষ্ঠানের যারা চাকরি করে তাদের নাম প্রকাশ করবে। তাহলে প্রথমটা গেল ডাটা আইটেম। তারপরে আপনারা দেখবেন যে আপনাদের এখানে আছে গ্রুপ আইটেমটা কি? আমরা বললাম যে আপনাদের বইতে দেওয়া আছে, এবং উদাহরণ হিসেবে আমরা দেখলাম যে এমপ্লয়ি নেম। তাহলে এই এমপ্লয়ি নেমের বিভিন্ন অপশান থাকতে পারে, অর্থাৎ আমরা তাহলে বলতে পারি যে গ্রুপ আইটেম হলো ডাটাকে কি করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, যে সকল ডাটাকে কি করা যায়, ক্ষুদ্র ক্ষুদ্রতা। আমরা লিখতে পারি যে সকল
ডাটা সমূহকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায় তাকে আমরা কি বলতে পারি? গ্রুপ আইটেম। তাকে আমরা বলি গ্রুপ আইটেম। তাহলে গ্রুপ আইটেম কি রকম হবে? যেমন আমরা যদি কোনো কিছু নাম প্রকাশ করতে যাই তাহলে আমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তাহলে আমরা একটা ডাটাকে কয় ভাগ করলাম? এখানে 3টি ক্ষুদ্র অংশে ভাগ করলাম। তাহলে এই ধরনের ডাটাকে আমরা বলি গ্রুপ আইটেম। যে সকল ডাটাকে আমরা ইচ্ছা করলে ক্ষুদ্র ক্ষুদ্র আইটেমে কি করতে পারি? ভাগ করতে পারি। সে সকল আইটেমকে আমরা বলি গ্রুপ আইটেম। তাহলে আমরা যে এখানে কি করলাম? আমাদের নামের অংশটাকে আমরা 3টে অংশে ভাগ করলাম। তাহলে এইরকম ডাটাকে আমরা সবসময় বলবো যে গ্রুপ আইটেম। তো এই গ্রুপ আইটেম আমরা আমাদের ইচ্ছা করলে ডাটাতে ইউজ করতে পারি। এরপরে আমাদের যে ডাটাটি রয়েছে আপনাদের বইতে সেটা হলো আমাদের এলিমেন্টারি ডাটা। এলিমেন্টারি ডাটা আইটেম। তা আমরা এলিমেন্টারি ডাটা আইটেম কোনগুলো? সেটা হলো আমাদের যে সকল ডাটাকে কোনো পরিবর্তন করা যায় না। যে সকল ডাটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, যে সকল ডাটাকে আমরা কোনো ক্ষুদ্র অংশেও ভাগ করা যাবে না, কোনো কিছুই করা যাবে না, আমরা সহজে বলতে পারি যে সকল ডাটাকে কোনো পরিবর্তন করা যায় না বা কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না, তাকে আমরা বলবো এলিমেন্টারি ডাটা। তাহলে এলিমেন্টারি ডাটা কীরকম? আমাদের আছে মোবাইল নাম্বার। এটাকে আমরা ইচ্ছা করলে কি পরিবর্তন করতে পারবো? মোবাইল নাম্বার ধরেন আমাদের কার মোবাইল নাম্বার আছে এইরকম, তো আমরা কি এটাকে পরিবর্তন করতে পারবো? পরিবর্তন করা যাবে না। যদি আমরা 1 বাদ করে দিই আমাদের টোটাল ডাটাটাই ভ্যালুলেস হয়ে যাবে। এই ডাটার আর কোনো কি থাকবে না? ভ্যালু থাকবে না। অবশ্যই সেই ডাটাটি 11 ডিজিটেরই হতে হবে। এই ডাটাকে কোনোভাবেই কোনো ভাগ করে আমরা কল করতে ইচ্ছে করলে পারবো না। তাহলে আমাদের এই ডাটা আইটেমটা হলো আমাদের 3 ধরনের। কি ডাটা আইটেমটা হলো 3 ধরনের। এক হলো ডাটা আইটেম, তারপরে হলো আমাদের গ্রুপ আইটেম, তারপর হলো আমাদের এলিমেন্টারি ডাটা। এগুলোকে আমরা মূলত আইটেম ডাটা বলি, ডাটার স্ট্রাকচারের ডাটা আইটেম। তো আমরা এরপরে যে জিনিসটি আলোচনা করব সেটা হলো এন্টিটি এবং অ্যাট্রিবিউট। এন্টিটি ও অ্যাট্রিবিউট। এন্টিটি কি? এন্টিটি হচ্ছে যা দিয়ে অবজেক্টের চিহ্নিত অংশ। অবজেক্টটা কি ধরনের হবে? এন্টিটি হলো যে অবজেক্টের চিহ্নিত অংশ। অবজেক্টটা কি ধরনের হবে? এন্টিটি হলো অবজেক্টের চিহ্নিত অংশকে নির্দেশ করে। অবজেক্টের চিহ্নিত অংশকে নির্দেশ করে, অর্থাৎ এক সেট ডাটাকে সরাসরি সে নির্দেশ করে। যেমন আমরা যদি বলি এমপ্লয়ি ডাটা হেডলাইনে বলি, তাহলে আমরা হেডলাইনে বলে দিলাম যে এটা এমপ্লয়ি ডাটা। অথবা আমরা বললাম স্টুডেন্ট ডাটা, তাহলে আমরা সরাসরি বুঝতে পারছি যে এই ডাটা সেটের মধ্যে স্টুডেন্টের সকল ডাটা অ্যাড করা হবে। তাহলে আমাদের এন্টিটি দ্বারা বোঝানো হয় যে কোনো ডাটার কি অবজেক্টে চিহ্নিত। সরাসরি আমরা বুঝতে পারি যে এই ডাটা দ্বারা বুঝতে পারি যে অমুক জিনিসের যেটা, যেমন আমরা যদি বলি যে
আমাদের বাজারের যে লিস্ট করি আমরা, যে বাজার লিস্ট, তাহলে আমাদের সেখানে বাজারের লিস্ট থাকবে, যেটা হলো একটা এন্টিটি। তাহলে আমরা এরপরে অ্যাট্রিবিউট হলো কি, পুরা ডাটার সেট, পুরা ডাটাটা কীরকম সেই জিনিসটা আমাদের প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ড আইটেম, এখানে আমাদের অ্যাট্রিবিউটের মধ্যে ফিল্ড থাকবে, আইটেম থাকবে এবং ফাইল থাকবে, আইটেম থাকবে এবং ফাইলও থাকবে এখানে। তাহলে এইটা হলো অ্যাট্রিবিউটের উপাদান। একটা ফিল্ড থাকতে হবে, সেখানে আইটেম থাকতে হবে, সেখানে আমাদের কি থাকতে হবে, সেখানে আমাদের ফাইল থাকতে হবে। তাহলে আমরা এখন একটা চিত্রের মাধ্যমে দেখব যে এন্টিটি এবং অ্যাট্রিবিউটটা কীরকম। স্টুডেন্ট রেজাল্ট, আমরা একটা স্টুডেন্ট রেজাল্টের জন্য একটা যদি ফিল্ড করি, তাহলে আমরা লিখলাম নেম, আর নেম না, প্রথমে আমাদের রোল নেম, তারপর আমরা লিখতে পারি মার্কস, ডিভিশন। তাহলে আমরা এখানে লিখলাম যে আমাদের একজন স্টুডেন্ট রয়েছেন স্যার, প্রণব স্যার। তারপরে আমাদের রয়েছেন আরাফাত স্যার রয়েছেন একজন। তারপরে আমাদের রয়েছেন একজন স্বপ্না ম্যাডাম রয়েছেন একজন, আরেকজনের নাম আমরা দেখি, স্বপ্না ম্যাডাম, আরেকজন আমাদের রয়েছেন ফাতেমা ম্যাডাম রয়েছেন একজন। তো আমরা রোল নাম্বারের জায়গায় লিখে ফেলেছি। আচ্ছা, তাহলে আমাদের প্রণব স্যার হবে এখানে। আচ্ছা, আমরা এটাকে ঘরটাকে একটু চেঞ্জ করে দিই। এটা হলো নেম, এটা হলো রোল। তাহলে আমরা এখানে একটু আগে পরে করে ফেললাম। রোল 101, 102, 103, 104 এরকম একটা রোল দিলাম। মার্কস হলো 60 কাউকে অসন্তুষ্ট করা হলো না, 60 মার্ক দেওয়া হলো। ডিভিশন ফার্স্ট। তাহলে আমরা এখানে কি পাই, এটা হলো আমাদের যে এই স্টুডেন্ট রেজাল্ট লিখলাম, এটা হলো একটা এন্টিটি, আর আমরা যে পুরো এই জিনিসটি লিখলাম এটার নাম হলো অ্যাট্রিবিউট। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে আমাদের এই এন্টিটি কি প্রকাশ করছে, আমাদের পূর্ণ এখানে কি ধরনের টেবিল আমরা লিখেছি সেই জিনিসটি প্রকাশ করছে এন্টিটি, আর যে জিনিসটি আমরা এখানে হেডলাইন হিসেবে ব্যবহার করেছি সেটা হলো আমাদের অ্যাট্রিবিউট। তাহলে আমরা বুঝি শুধু এই লাইনটা হলো অ্যাট্রিবিউট, এই হেডলাইনটা, নিচের ডাটাগুলো নয়, এখানের এই হেডলাইনটা হলো আমাদের অ্যাট্রিবিউট, আর এটা হলো এন্টিটি। তাহলে একটি ডাটা সেটের অবশ্যই অ্যাট্রিবিউট এবং এন্টিটি থাকতে হবে। তাহলে এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের থাকবে ফিল্ড, রেকর্ড, ফাইল। অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আরও 3টা জিনিস শিখতে পারি। এটা হলো ফিল্ড, এটাকে অ্যাট্রিবিউটগুলোকে আমরা পুরা অ্যাট্রিবিউটের লিস্টকে আমরা এটাকে আবার ফিল্ড বলি। এটা হলো ফিল্ড, এটা হলো রেকর্ড, আর আমরা যে জিনিসটা আছে পুরো এই রকম যদি আমরা কয়েকটা আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস রয়েছে, এরকম ডাটাবেজ মাইক্রোসফট অ্যাক্সেস, আপনারা অনেকেই ধারণা থাকতে পারে অথবা আমাদের সিলেবাসে রয়েছে, আপনাদের আস্তে আস্তে এটা শেখানো হবে, শেখানোর কথা। এমএস অ্যাক্সেস, ওই অ্যাক্সেসের মধ্যে যদি আমরা কতগুলো ফাইল এরকম ডাটা সেট তৈরি করি, তাহলে এই ডাটা সেটগুলোকে একসাথে আমরা যেই ফাইলের মধ্যে যেইভাবে সংরক্ষণ করি, অর্থাৎ সংরক্ষণ করা, এই সংরক্ষণ করাকে ফাইল হলো কি সংরক্ষণ। একটা ডাটা সেটকে সংরক্ষণ করলে সেটা ফাইলে রূপান্তরিত হয়। একটা ডাটা সেটকে কী করা হয়, সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণটা হলো আমাদের ফাইল। তাহলে আমরা এখানে কি পেলাম, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ডাটা স্ট্রাকচারের জন্য।
যে ডাটা স্ট্রাকচারে এন্টিটি চিনা, অ্যাট্রিবিউট চিনা, এবং সেখানে কি কি থাকে আবার ফিল্ড, রেকর্ড, তাহলে আরেকটা জিনিস কি থাকে ফাইল, ফিল্ড, রেকর্ড, ফাইল। খেয়াল থাকতে হবে আমাদের ফিল্ড, রেকর্ড, ফাইল, ফিল্ড, রেকর্ড, ফাইল, এই তিনটা জিনিসের সমন্বয়ে আমাদের একটা ডাটা সেট তৈরি হয়। তো এই তিনটা জিনিসের আমরা পার্থক্য শিখবো, আমাদের অনুশীলনীতে পার্থক্য রয়েছে, আমরা এই অনুশীলনী থেকে আমাদের পার্থক্য লিখব। অনুশীলনীতে আমাদের যে পার্থক্যটা রয়েছে পার্থক্য লিখব। এখন আপনারা আপনাদের বইয়ের অনুশীলনীর 20 নম্বর যে প্রশ্নটা রয়েছে, অ্যাট্রিবিউট কাকে বলে এবং এখানে এন্টিটি এবং অ্যাট্রিবিউট কাকে বলে, যে এক লাইনের একটা অ্যান্সার রয়েছে, এই অ্যান্সারটা কষ্ট করে আপনাদের কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ক্লাসটা এই পর্যন্ত দেখেছেন। কষ্ট করে সবাই আমরা 30 সেকেন্ড সময় নিচ্ছি, ওই ইয়েটা আপনার কমেন্ট বক্সে আমাদের অ্যাট্রিবিউট কাকে বলে এই জিনিসটা লিখে নেন। আসলে আমাদের পরিশ্রম সার্থক হবে তখনই যখন আপনারা ক্লাসটা দেখবেন। আমাদের পরিশ্রমের পেছনে যদি শুধু অর্থই থাকে তাহলে আসলে এই পরিশ্রমের কোনো দাম নেই। অর্থ যে কোনোভাবে উপার্জন করা যায়, তবে আপনারা যদি ক্লাসটা দেখেন তাহলে আমার যদি ভুল হয় আপনারা আমাকেও শুধরাতে পারবেন, আবার আপনারা যদি কোনো কিছু না জানা থাকে সেটাও আপনারা সহজে জানতে পারবেন। সুতরাং ভুল ভ্রান্তিও থাকতে পারে মানুষের, আবার আপনারও না জানা থাকতে পারে। সুতরাং জানতে হলে আমরা আসলে পরস্পর, উপরের দিকের লেকচারগুলো হলো পরস্পর আসলে কমিউনিকেশন করা, ছাত্র এবং শিক্ষকের মধ্যে কমিউনিকেশন করা। আমরা যখন 1 থেকে 5 পর্যন্ত পড়ি সেটা হলো আমরা একে অপরকে টিচিং দিই, টিচার সরাসরি স্টুডেন্টকে শেখায়। কিন্তু যখন আস্তে আস্তে আমরা উপরের শ্রেণীগুলোতে পড়ি তখন টিচার আর স্টুডেন্টের মধ্যে আলোচনা হয়, ওই আলোচনা থেকে কিছু শেখা যায়। এই জন্য আমাদের পদ, আমি যে কলেজে চাকরি করি আমার পদের নামও কিন্তু লেকচারার। আমার আলোচনা, লেকচার দেওয়া, কোনো জিনিস নিয়ে আলোচনা করা, তাহলে সেটা হলো আমাদের ফলপ্রসূ হবে যখন আপনারা সঠিকভাবে আমাদের ক্লাসগুলো অনুসরণ করবেন। এবং আমাদের এই কারিগরের বোর্ডের এই সিলেবাসটা তখনই সার্থক হবে যখন আপনারা শুধু এটা শিখে চাকরির পিছনে না দৌড়িয়ে নিজেরা যদি কিছু করতে পারেন, আউটসোর্সিং করতে পারেন। আমাদের এখানে প্র্যাকটিক্যালি অনেক বিষয় রয়েছে। আশা করি আপনাদের প্রতিষ্ঠান আপনাদেরকে, যদি আমরা নর্মাল পরিবেশ পাই সরাসরি প্রতিষ্ঠানেই ট্রেনিং পাবেন, আর না হলে আপনাদেরকে অনলাইনে চেষ্টা করা হবে আরও ভালো কিছু দেওয়ার জন্য। তো এরপরে আমরা যে জিনিসটা থাকবে ডাটা স্ট্রাকচারের গুণাগুণ, আপনাদের অধ্যায়ে যেটা রয়েছে ডাটা স্ট্রাকচারের, আপনারা সবাই আশা করি উত্তরটি লিখেছেন। স্ট্রাকচারের কি গুণাগুণ থাকবে? ডাটা স্ট্রাকচারের গুণাগুণ, এটা কারেক্টনেস, সঠিকতা থাকবে। কারেক্টনেস অর্থাৎ বিশুদ্ধতা বা সঠিকতা। তাহলে আপনার ডাটাটা হবে বিশুদ্ধ। আপনার ডাটার মধ্যে যদি অসামঞ্জস্যতা থাকে, বা আমরা কতক্ষণ আগে কিন্তু একটু অসামঞ্জস্য ডাটা লিখেছিলাম, প্রথমে নেম লিখেছিলাম তারপরে রোল নাম্বার লিখেছিলাম, এটা কিন্তু একটু অসামঞ্জস্য ডাটা, এটা সঠিক ইনফরমেশন প্রদান করে না। যে সকল ডাটা সঠিক ইনফরমেশন গোছানো না সে সকল ডাটার আসলে কোনো ভ্যালু নেই। তাহলে ডাটাটা হতে হবে সঠিক, যে ডাটাটা আমাকে সঠিকভাবে ইনফরমেশন যে প্রদান করে সেটি হলো আসলে আমাদের কার্যকরী যে ভ্যালুয়েবল ডাটা। তো আমাদের ভ্যালুয়েবল ডাটা হতে হলে প্রথমে তার কারেক্টনেস থাকতে হবে, সেটা অবশ্যই সঠিক হতে হবে, ডাটাগুলো অবশ্যই আমাদের সঠিক হতে হবে। এরপরে আমাদের আছে টাইম কমপ্লেক্সিবিলিটি বা কমপ্লেক্সিটি। তো আমাদের টাইম কমপ্লেক্সিটি থাকতে হবে, যেটা আমাদের সময় উপযোগী, আমাদের সময় মতো, এটাকে আমরা বলবো সময় মতো প্রদান করা। আমরা যখন এইচএসসি পরীক্ষা দেই তখন অনলাইনে যখন সার্চ করি, যে আমি রোল নাম্বার দিলাম 10,103 এরকম একটা রোল নাম্বার দিলাম, দেওয়ার সাথে সাথে সে আমাকে কি সেকেন্ডের ভিতরে আমার রেজাল্টটা আমার সামনে উপস্থাপন করবে। তা আমাদের দেখা যায় যেদিন রেজাল্ট প্রকাশ করে সেদিন দেখা যায় যে আমরা সার্ভারেই ঢুকতে পারি না, তাহলে সেই ডাটার আমাদের কোনো আসলে ভ্যালু বহন করে না। যদি আমরা সঠিকভাবে ডাটাগুলোকে সঠিক সময়ে, নির্দিষ্ট সময় এবং দ্রুততার সহিত আমরা কালেকশন করতে পারি, তাহলে সেই ডাটা অনেক ভ্যালু বহন করে। সুতরাং আমাদের ডাটা হতে হবে সময় উপযোগী এবং সময় মতো আমাকে ডাটাটা প্রদান করতে হবে। এবং
আরেকটা যেটি দরকার সেটা হলো স্পেস, আমাদের স্পেস কমপ্লেক্সিটি, অর্থাৎ এটা হলো মেমোরির সাথে সম্পৃক্ত। মেমোরি, আমরা যে কম্পিউটারে আমরা ডাটাটা রাখছি ওখানে সেটি অল্প মেমোরি যেন গ্রহণ করে, আমাদের অনেক মেমোরি যেন নষ্ট না হয়, সেই হিসাবে আমাদের ডাটাটাকে সঠিকভাবে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে সঠিক যে জিনিসটি সেই ডাটাটি আমাদেরকে কম্পিউটারে সংরক্ষণ করতে হবে। তাহলে আমাদের যে জিনিসগুলো আমাদের ডাটার গুণাগুণ রক্ষা করার জন্য যে তিনটি জিনিস রক্ষা করতে হবে, একটা হলো এটা কারেক্টনেস থাকতে হবে, এটা টাইম কমপ্লেক্সিটি থাকতে হবে এবং স্পেস কমপ্লেক্সিটি থাকতে হবে। তাহলে যদি আমাদের এই বিষয়গুলো যদি আমরা আমাদের ডাটাতে, আমাদের মাইক্রোসফট এক্সেলে যদি আমরা কোনো ফাইল তৈরি করি অথবা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিভিন্ন রকম সফটওয়্যার আছে ওগুলোতে যখন আমরা কোনো ডাটা তৈরি করব, যদি এই তিনটি গুণ থাকে তখন আমাদের সেই ডাটা একটি প্রপার ভ্যালু বহন করবে। এরপর আমরা যেটা ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা, আমরা ডাটা স্ট্রাকচার কেন ব্যবহার করব, ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা। ডাটা স্ট্রাকচারের প্রয়োজন কেন? ডাটা সার্চ, আমাদের ডাটা সার্চ করতে হবে। আমরা কতক্ষণ আগে আলোচনা করেছিলাম আমাদের রেজাল্ট সম্পর্কে। তো ডাটা সার্চ করার সাথে সাথে যেন আমাদের সঠিক ডাটা আমরা পেয়ে যাই এবং সঠিক নির্দিষ্ট স্থানে আমরা রাখার কারণে ওই ডাটাটা আমাদের সহজেই আমাদের সামনে উপস্থাপিত হবে। এই জন্যই আসলে ডাটা সংরক্ষণ করা। যেমন আমরা আমাদের বাসা বাড়িতেও আমরা যেমন আমাদের রান্নাঘর থাকে, রান্নাঘরের জিনিস থাকে, ড্রয়িং রুম থাকে, ড্রয়িং রুমের জিনিস থাকে। তো এরকম আমাদের ডাটাকেও যেন সঠিক জায়গা, যেই ডাটার যেই স্থান সেই স্থানে সেই ডাটাটি রাখতে হবে। তারপরে এটা প্রসেসর স্পিড। আসলে আমরা যদি সঠিক প্রসেসর স্পিড পেতে হয় তাহলে আমাদেরকে ডাটাটাকে সঠিকভাবে রাখতে হবে। তাহলে আমাদের প্রসেসর স্পিড থাকলে আমরা সহজেই ওই ডাটাটা আমরা আমাদের আউটপুটে পেয়ে যাব, তখন আমাদের এই ডাটা ভ্যালুয়েবল হবে। এবং মাল্টিপল রিকোয়েস্ট, আসলে একই সময়ে বিভিন্ন স্থান থেকে আমাদের যে ডাটা সমূহ কল করা হবে, আমরা যেন সাথে সাথে সেই ডাটাগুলো আমাদের সামনে পেয়ে যাই। অ্যাট এ টাইমে আমাদের পুরো বাংলাদেশে প্রত্যেক জায়গাতে আমরা করি, বিভিন্ন ডাটা অনুসন্ধান করি। তো এই অনুসন্ধানের সময় যেন আমাদের ডাটাগুলো সহজে পাওয়া যায়। তাহলে ডাটা পাওয়া যাবে কিভাবে? আমার যদি ডাটাটা সঠিকভাবে আমাদের সংরক্ষণ থাকে। তাহলে আমরা ডাটাটা কেন আমরা ডাটা স্ট্রাকচার বা ডাটাবেস ম্যানেজমেন্ট ব্যবহার করি, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য যে আমরা যেন সহজে কোনো ডাটাকে সহজে সার্চ, যেমন বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ, কিন্তু যাদের আইডি কার্ড আছে তাদেরকে এখন সহজে চিহ্নিত করা যায়। যে কোনো জায়গায় আমরা যদি যাই, আমরা সাথে সাথে যদি আমাদের আইডি নাম্বার বলি, আমাদেরকে সহজে কোথায় বাড়ি কোথায় ঘর আমাদের সহজে করা যায়, চিহ্নিত করা যায়। এই জন্য আমরা ডাটা সার্চ করে যেন যে কোনো জায়গার যে কোনো ভ্যালু সহজেই আমরা বের করতে পারি। এখন আমি 2001 সালে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমার রেজাল্টটা এখনও যদি আমি চাই অনলাইন থেকে সহজেই করতে পারি, ডাটা সার্চ করে সহজেই আমার সামনে উপস্থাপন করতে পারি এবং আমার প্রয়োজন মিটাতে পারি। এর জন্য এগুলো প্রসেসর স্পিডের উপরে বেসিস করবে এবং মাল্টিপল রিকোয়েস্ট আমরা যেখান থেকেই রিকোয়েস্ট করি সেই জিনিসটি আমরা পেয়ে যাব। তো এরপরে আমরা যে জিনিসটা আমরা আগেই শিখেছি সেটা হলো অ্যালগোরিদম শিখেছি আমরা। অ্যালগোরিদম আমরা আমাদের প্রোগ্রামিং সি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অংশে শিখেছি। তারপর আমাদের এখানে আবার রয়েছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের সুস্পষ্ট ধাপসমূহকে আমরা কিভাবে সুস্পষ্ট ধাপ কি বৈশিষ্ট্য রয়েছে, এটার বৈশিষ্ট্য রয়েছে 7টি বৈশিষ্ট্য রয়েছে। আপনাদের বইতে 7টি বৈশিষ্ট্য রয়েছে লেখা। তো 7টি বৈশিষ্ট্য কীরকম? এগুলো সহজ সরল এবং সুন্দরভাবে আপনারা উপস্থাপন করবেন এবং অ্যালগোরিদম হবে মানুষের কাছে সহজবোধ্য, মানুষ দেখলে এই জিনিসটা বুঝতে পারবে। তো আপনাদের বইতে 7টি বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন এবং সেখান থেকে এখন
আপনাদেরকে 30 সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। আপনারা একটি প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে ওই বৈশিষ্ট্যটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা উপস্থিত রয়েছেন এখনও। আপনারা কষ্ট করে সবাই 30 সেকেন্ড সময় দেওয়া হলো, আপনারা প্রথম বৈশিষ্ট্যটি আমাদের কমেন্ট বক্সে লিখেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা উপস্থিত রয়েছেন। বা আমি যে প্রশ্নটা করেছি আপনারা অন্তত এই প্রশ্নটা দেখেন, যদি কেউ বাইরে থেকে থাকেন, বাইরে থেকে আমাদের ক্লাস দেখে থাকেন, তাহলে আপনারা অন্তত দেখেন যে স্যার বলেছেন যে অ্যালগরিদমের বৈশিষ্ট্য, কিন্তু আমি বাইরে থাকার কারণে আমি লিখতে পারছি না। আশা করি সবাই রেসপন্স করবেন, রেসপন্স করলে আমরা বুঝবো যে আপনারা আপনাদের ক্লাসে রয়েছেন। এরপরে আমরা যে জিনিসটি আলোচনা করব, অ্যালগরিদমের মধ্যে যেটা সুডো কোড রয়েছে, সুডো কোড আপনারা লিখতেছেন তো সবাই নাকি? সবাই লিখবেন আশা করি, লিখলে আমরা আপনাদের উপস্থিতিটা নির্ণয় করতে পারবো। আচ্ছা, সুডো কোড হলো প্রোগ্রামের ধরন, এবং ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্ট এর সমাহারকে সুডো কোড বলা হয়। আপনারা যদি আমাদের ক্লাস চলাকালীন সময় এসব সংজ্ঞা না লিখতে পারেন, তাহলে আপনারা পরবর্তীতে আবার ভিডিও চালিয়ে ইচ্ছে করলে রিপিট করে এগুলো লিখে নিতে পারবেন। তাহলে আমরা সুডো কোডের মাধ্যমে আমরা কি করতে পারি? প্রোগ্রামের ধরন, কার্যাবলী তুলে ধরার জন্য কিছু নির্দিষ্ট নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকে সুডো কোড বলা হয়। তো সুডো কোডের যে ব্যাপার রয়েছে, এটা নিয়ে আমরা স্টেটমেন্ট যে জিনিসগুলো রয়েছে, স্টেটমেন্টগুলো আমরা ধাপে ধাপে অ্যালগরিদমের মধ্যে, অ্যালগরিদম নোটেশন মধ্যে আমরা এই সুডো কোডটা ব্যবহার করে স্টেটমেন্টগুলো ধারাবাহিকভাবে থাকে। আমরা অলরেডি আমাদের প্রোগ্রামিং সি অংশে আমরা বিভিন্ন স্টেটমেন্টগুলো সাজিয়ে দেখেছি। এরপরে আপনাদের সিলেবাসে যেটা রয়েছে অ্যালগরিদম নোটেশন, অ্যালগরিদমের জন্য ব্যবহৃত বিধিবদ্ধ সংকেতকে আমরা বলবো অ্যালগরিদমের জন্য ব্যবহৃত বিধিবদ্ধ যে সংকেতগুলো রয়েছে, সংকেতকে আমরা অ্যালগরিদম নোটেশন বলি। অ্যালগরিদম নোটেশন বলা হয়। তাহলে আমরা অ্যালগরিদম নোটেশন কি? অ্যালগরিদমের জন্য ব্যবহৃত বিধিবদ্ধ সংকেতকে আমরা অ্যালগরিদম নোটেশন বলি। এই অ্যালগরিদম নোটেশনটা আমরা আমাদের যে বিভিন্ন রকম অ্যালগরিদম নোটেশনের এর মধ্যে কীরকম, যেমন আমরা চিহ্নগুলো বিভিন্ন রকম চিহ্ন ব্যবহার করছি, যে এরকম, তারপরে এটা কি উপবৃত্ত, বৃত্ত, এই জিনিসগুলোকে আমরা বলি অ্যালগরিদম নোটেশন। যে সংকেতগুলো আমরা ব্যবহার করি, এই সংকেতগুলোকে আমরা অ্যালগরিদম নোটেশন বলে থাকি। আপনাদের বইতে খুব আসলে সংক্ষিপ্তভাবে জিনিসগুলো দেওয়া আছে, আমরাও সেই সংক্ষিপ্তভাবেই শিখবো, যেহেতু আমাদের এগুলো গভীরভাবে যাওয়ার প্রয়োজন হবে না। তো আমাদের এরপরে আপনাদের যে জিনিসটি রয়েছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও এরপরে রয়েছে ফ্লো চার্ট।
তো দুটি সংখ্যার মধ্যে আমরা দুটি সংখ্যা বলতে কি বুঝি? দুটি সংখ্যা বলতে আমরা ধরতে পারি যে এ বি অথবা এক্স ওয়াই। তাহলে এগুলো আমরা জানি এগুলো হলো ভেরিয়েবল। আমরা আগের প্রোগ্রামিং সিতে শিখেছি এগুলো হলো ভেরিয়েবল। এই ভেরিয়েবলগুলো আমরা ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবো, কিন্তু এটার অ্যালগোরিদম ফ্লোচার্ট আমরা এখন কিভাবে তৈরি করব আপনারা দেখবেন। 1 নম্বর হলো আমরা প্রথমে লিখব ধাপ 1। আমি উপরে লিখবো যে দুটি সংখ্যার অ্যালগোরিদম নির্ণয় করা হলো। এরপরে আমরা দেখবো ধাপ 1, অথবা আপনাদের বইতে স্টেপ 1 লেখা আছে, সম্ভবত তো স্টেপ 1 লিখলে সমস্যা নেই। স্টেপ 1, স্টেপ 1 লিখবেন আপনারা শুরু করি। আপনাদের বইতে শুরু করি কথাটা নাই, কিন্তু এটা লিখতে হয় শুরু করি। তারপরে আপনারা লিখবেন স্টেপ 2, ইনপুট হিসেবে এ বি এর মান গ্রহণ করে। আমি এখানে যেভাবে লিখছি ঠিক এভাবেই আপনারা লিখবেন। বইতে একটু আরও বিশদভাবে আছে, এভাবে দেখার দরকার নেই এত বেশি। এভাবে লিখলেই আপনাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে আমরা স্টেপ 3-তে এসে আমরা বলতে পারি আমাদের যে কার্যকারণ এ প্লাস বি, অথবা আপনারা এখানে আগে একটা ব্যবহার করতে পারেন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। তারপরে আপনারা দেখবেন স্টেপ 4, আউটপুট গ্রহণ করি। তারপরে আপনারা লিখবেন স্টেপ 5-এ আপনারা লিখবেন শেষ করি। তাহলে আপনাদের এই দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম সম্পন্ন হলো। স্টেপ 5টা স্টেপের মাধ্যমে অ্যালগোরিদম সম্পন্ন হলো। অ্যালগোরিদম দেখলেই আমরা দেখা যাচ্ছে যে খুব সহজ। আমরা দেখলাম যে প্রথমে এটা শুরু করি, তারপরে এ ও বি এর একটা মান, যে কোনো মান যখন আমার যেই গ্রাহক আসবে উনি তার একটা মান দিবে যে এর মান 5, বি এর মান 6, তখন সে এই প্রোগ্রামটা কী করবে, সেটাকে তৃতীয় স্টেপে এসে যোগ করবে এবং আউটপুটে সে তার ফলাফলটা প্রদর্শন করবে। আউটপুট প্রদর্শন করি, এটাও হতে পারে আউটপুট প্রদর্শন করি। এভাবেও আমরা দিতে পারি, এবং প্রোগ্রাম শেষ করি এভাবেও লিখতে পারি, অথবা শেষ। তো আমরা পেয়ে গেলাম দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম। তো আমরা এরপরে আমরা দুটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগোরিদমের ফলে আমরা যে জিনিসটি করতে পারি সেটা হলো আমাদের ফ্লোচার্ট। ফ্লোচার্টের জন্য আমরা প্রথমেই ব্যবহার করব স্টার্ট, তারপরে আমাদের রয়েছে আমরা বলবো ইনপুট এ বি। তারপর আমরা লিখতে পারি y ইকুয়াল টু এ প্লাস বি। তারপরে আমরা লিখতে পারি আউটপুট, এবং তারপরে আমরা লিখব আমাদের এটা একটু আউটপুটের চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। আউটপুটের চিহ্ন হবে সামান্তরিক আউটপুট, এবং এরপরে আমরা যেটা দেখব আবার ইন্ট। তাহলে এটা হলো আমাদের একটি প্রোগ্রামের কি যোগফলের ফ্লোচার্ট, একটি যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। তাহলে এগুলো খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই সহজেই পারবেন। তো আমাদের যেগুলো সমস্যা হয় সেগুলো হলো সিদ্ধান্তের। আগামী দিন আমরা বা কিছুক্ষণ পরে আমাদের আরেকটি ক্লাস অনুষ্ঠিত হবে, সেইখানে আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, যেমন আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম, যেখানে গত ক্লাসের আগের ক্লাসে যে আমরা
কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব, এই ক্লাসে আমরা আরেকটি সিদ্ধান্ত গ্রহণের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব। সেটা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করব। তো আজকের মতো আমরা এই ক্লাসটি এখানে শেষ করছি। কিছুক্ষণ পরে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হবে। আপনারা অবশ্যই আমাদের ক্লাসে উপস্থিত থাকবেন। আমরা দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্টটি দেখব, এবং আমরা দ্বিতীয় অধ্যায় আমরা কিন্তু প্রত্যেক বিষয়ের প্রথম অধ্যায় আলোচনা করেছি, কিন্তু এই অধ্যায় আমরা দ্বিতীয় অধ্যায় মাত্র একটি পৃষ্ঠার অধ্যায়, তো আমরা দ্বিতীয় অধ্যায়টাও শেষ করে ফেলবো এরপরের ক্লাসে। আশা করি সবাই ক্লাসে উপস্থিত থাকবেন। আমরা একটু পানির বিরতি দিয়েই পানি খাওয়ার বিরতি দিয়ে দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। সবাই ভালো থাকবেন, দ্বিতীয় ক্লাসে জয়েন করবেন এই আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।